লাগেজ গোছাচ্ছ কেন? যাবে তো দুদিনের জন্য, এত কিছু কিসের জন্য লাগবে? আপনি আপনি আমার রুমে কি করছেন? তোমার রুম, তোমার আবার কিছু আছে নাকি? সবই তো আমার, এমনকি তুমিও তো আমারই। আমি আপনার নই, বের হন রুম থেকে, নয়তো আন্টিকে ডাকবো, বলবো তার অবিয়াত্তা ছেলে আমার সাথে অসভ্যতামি করতে এসেছে। কিয়ান মুচকি হেসে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, কিছুই তো করছিলাম না, ভদ্র ছেলের মতো বউয়ের খবর নিতে এসেছিলাম। তুমিই আগুনে ঘি ঢেলে দিলে, এখন একটু অসভ্যতামি না করলে অন্যায় হয়ে যাবে। নীলা পাথরের মতো শক্ত হয়ে আছে। হঠাৎ জড়িয়ে ধরায় সে থমকে গিয়েছে। কিয়ানকে ছাড়ানোর চেষ্টা করে বলে, দরজা খোলা আছে, কেউ চলে আসলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। ব্যাপারটা তবে ভালোই হবে, সবাইকে জনে জনে এক্সপ্লেইন করতে হবে না। আমার গোলু মনু দ্রুত আয়তো বাচ্চারা কোথায় থেকে বিড়াল ছানা দুটো লাফিয়ে চলে আসে। কিয়ান ঘাবড়ে গিয়ে নীলাকে ছেড়ে বিছানায় উঠে বসে। বড্ড চালাক হয়ে গেছে তুমি, আগে থেকেই ছিলাম, এতদিন টের পাননি আপনি। বিড়াল ছানা দুটো কিয়ানকে দেখে লাফিয়ে বিছানায় উঠতে চাইলে কিয়ান লাফিয়ে ওঠে। এই নীলা, সরাও দুটোকে, নয়তো তুলে জানলা দিয়ে ফেলে দিব আমি। আপনাকে তবে দরজা দিয়েই ধাক্কা দিয়ে ফেলবো। সাহস তো কম না আমার বাচ্চাদের ফেলে দেওয়ার কথা বলেন। স্টুপিড, আমি কোনো বিড়ালের বাবা নই। অসভ্য প্রাণী এরা, যেখানে সেখানে কামড় দিয়ে বসে। এদের বাবা হওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। কিয়ানের কথা শুনে নীলা হো হো করে হেসে ওঠে। মনে পড়ে যায় সেদিন সোহানের বলা কথাগুলো। এদিকে কিয়ান হুস হুস করে বিড়াল দুটোকে সরানোর চেষ্টা করছে। এতে বিড়াল ছানা দুটো ভাবছে কিয়ান হয়তো তাদের সাথে খেলছে, তাই তারাও মজা পেয়ে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ কিয়ানকে হিমশিম খাইয়ে নীলা বলে, পেছনে দেখুন ক্যাট ফুড আছে, ওদের খেতে দিন, তাহলে আর জ্বালাবে না। কিয়ান দ্রুত নীলার কথা মতো কাজ করে। এতে বিড়াল দুটো খাওয়ায় মনোযোগ দিলে কিয়ান হাঁপ ছাড়ে। নীলা আপন মনে কাপড় গোছানো শুরু করেছে। কিয়ান কিছুক্ষণ সেদিকেই তাকিয়ে থাকে। তুমি অনেক কিছুই নিজে করা শিখে গেছো নীলা। শুনলাম সেদিন নাকি কি রান্নাও করতে গিয়েছিলে, খাওয়ালে না তো? ঠেকা পড়েছে আমার। আপনি কে? আপনাকে খাওয়াবো কেন? ওকে, আর মাত্র কিছুদিন অপেক্ষা, পরে নিজে থেকেই আমার সেবা করতে উঠে পড়ে লাগবে, দেখা যাবে। জানতো এখন কিয়ারা আপু যখন তখন চলে আসবে। আসবে না, ও দেখেছে আমি রুমে এসেছি, এখন ঘন্টাখানিক হলেও রুমে আসবে না। সবাই তো আর তোমার মতো অবুঝি না। নীলা মুখ ভেঙচি দেয়। আজকাল সে কিয়ানের সাথে অনেকটাই সহজ হয়ে গেছে। কিয়ান কাছে আসলেই বুকের মাঝে অদ্ভুত শিহরণ বয়ে যায়। আর লোকটা এতই খারাপ, এসেই খালি ছোঁয়াছুঁয়ির ধান্দায় থাকে। ধান্দাবাজ লোক একটা। কিয়ান বিছানায় চুপচাপ বসেছিল। নীলাকে শান্ত ভঙ্গিতে কাজ করতে দেখে বলে, ভাবির সাথে নাকি তোমার কথা হয়েছে? কিছু বলেছে তোমায়? অনেকটা বকাবকি করেছে, বলেছে আমাকে ছোট বোনের মতো দেখতো, না জানিয়ে বিয়ে করায় রাগ করেছি। এই ওয়েট, ভাবিকে আপনিই বলেছেন না? নীলা তেড়ে এসে কিয়ানের কলার চেপে ধরে কিয়ান হকচকিয়ে যায়। এভাবে অ্যাটাক করতে আসছো কেন? আমি কাউকে কিছুই বলিনি, ভাইয়াই নিজে থেকে জেনেছে। খারাপটা কখনো আমায় একা ছাড়লো না, আমার সব বিষয়ে খবরদারি করে। নিজে এত সব কাহিনী করে এখন ভাইয়াকে খারাপ বলছেন, অসভ্য লোক। কিয়ান টুপ করে বুকে আসে, নীলার ঠোঁটে চুমু খায়, মিচকে হেসে বলে, শুধু তোমারই। সোহান, এই সোহান, কোথায় তুমি? তোমার দাদুমণি তোমাকে ডাকছে তো। হুট করে মিমু রুমে এসে পড়ায় দুজন দুদিকে ছিটকে পড়ে। কিয়ান আর নীলাকে এত কাছাকাছি দেখে থমকে যায় সে। কি করছিলে তোমরা? কিয়ান ভাই, তুমি এখানে কেন? কিয়ান বিছানা থেকে নেমে নিজের শার্ট ঠিকঠাক করে গম্ভীর ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যায়। নীলা উল্টে ঘুরে ঠোঁট মুছে স্বাভাবিক হয়ে নেয়। মিমু ধপধপ পায়ে নীলার সামনে এসে দাঁড়ায়, কর্কশ কণ্ঠে বলে, কি করছিলে তোমরা? ভাইয়া এখানে এসেছিল কেন? তোমার ভাইকেই জিজ্ঞাসা করো গিয়ে। মিমু দমে না গিয়ে বলে, তুমিই ভাইয়াকে ডেকেছিলে না? নোংরা মেয়েদের মতো সেডিউস করছিলে নাকি? নীলা মিমুর গালে সজোরে একটা থাপ্পড় বসায়। মিমু গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। নীলার চোখ দুটো তখনও রাগে জ্বলছে। আর একবার এমন কথা বললে শুধু থাপ্পড়েই থামবো না। মিমুর চোখ বড় হয়ে যায়। সে গাল থেকে হাত সরিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলে, তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, কারণ তুমি আমাকে অপমান করেছো। আমি তো শুধু আমার সাথে কথা বলার আগে বুঝে শুনে কথা বলবে। এই নীলার মুখে আগে হাত বেশি চলে, নেহাত ভদ্রতা বজায় রাখছি বলে কিছুই বলছি না, নয়তো আমাকে অপমান করায় অপরাধে তোমার জিহ্বাটায় টেনে ছিঁড়ে ফেলতাম। এত বড় অপমান! আমি কিন্তু এর হিসাব নিয়েই ছাড়বো। তোমার থেকে সবচেয়ে প্রিয় মানুষটাকেই কেড়ে নিব আমি। আমাকেও চিনোনি তুমি, তোকে চিনতেও হবে না। তোর মতো মেয়েদের আমার ভালো করেই জানা আছে, কাজের কাজ না করে মগজ চাষ বেশি। বের হ রুম থেকে, মেজাজটা খারাপ করে দিচ্ছিলি। একটু পর আমি বের হব, তার আগে এসে মেজাজের দফারফা করছিস। মিমু গালে হাত চেপে রেগে রুম থেকে বেরিয়ে আসে। মিমু চলে যেতেই নীলা মাথায় হাত দিয়ে বসে। রাগে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। লুকিয়ে বিয়ে করার যে এত শাস্তি তা সে জানতো না, আর জানলেই বা কি? খারাপ তো কিয়ান, কে বলেছিল বিয়ে করতে? নেহাত একটু একটু ভালোবাসে বলে বিয়েটা অ্যাকসেপ্ট করেছে সে, নয়তো কবেই মুখে ছামা ঘষে দিয়ে চলে যেত। আন্টি আসি তবে, ভালো থাকবেন। স্যারের বিয়েতে দাওয়াত দিয়েন, আমি গিফট নিয়ে আসবো, এমনভাবে
বলছো যেন একেবারে চলে যাচ্ছ। একেবারেই তো যাচ্ছি। বিড়বিড়িয়ে কথাটি বললেও মুখে বলে, না মানে ওই আর কি, যাচ্ছি, থাকবো কিছু দিনের মাঝে হুট করে বিয়ে করিয়ে দিয়েন না। আমার এবার স্যারের বিয়েতে মাংস পোলাও খাওয়ার বড্ড শখ। বলেছিলাম মেয়ে খুঁজে দিতে, দিলে তো না। যাও দিয়েছিলে মেয়েটার সংস্পর্শে, মেয়েটার সম্পর্কে যা শুনলাম তাতে আর রুচি হয়নি। রুচি ট্যাবলেট খেলেই পারতেন। বলি কি, শুধু শুধু জোরাজুরি না করে স্যারের পছন্দ থাকলে বিয়ে করিয়ে নেন, সংসারে শান্তি আসবে। পরে না আবার অশান্তি, রোজগার রুটিন হয়ে যায়। শামিন ভাইয়া, মজা করলাম। মা আমি একটু বাইরে যাচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি। এই রাতে কাজ কি? কিয়ার নীলাও এখনই বেরিয়ে যাবে। তুই চলে যাচ্ছিস? তানহা এখনো হাসপাতাল থেকে ফেরেনি। কি হয়েছে? কিয়ার আর মিমু আছে তো? কিছুটা এগিয়ে ফিসফিসিয়ে বলে, মিমুকে দিয়ে কয়েকটা কাজ করালেই তো পারো। সারাদিন ঘরে বসে কুটনামি করছে খালি, মায়ের মতোই হয়েছে একদম। স্বামীন, এসব কি ধরনের কথা? এসব সঠিক কথা? তোমার বিয়ের পর ফুপু কম জ্বালায়নি, আমি বড় হয়েও দেখেছি এসব। আমি এতদিনে মুখ খুললে কবেই তুলকালাম বেঁধে যেত। নীলা ব্যাগ হাতে কিয়ানের জন্য অপেক্ষা করছে। ছেলেদের তৈরি হতে এত সময় লাগে নাকি? যন্ত্রণা। তখনই মিমু সেখানে এসে হাজির হয়। নীলা তাকে দেখেই একটা শয়তানি হাসি দেয়। মিমু এতে আরও ফুঁসে ওঠে। কিয়ান আসতেই নীলা বলে, আপনি আদেও ছেলে মানুষ তো? ছেলেদের তৈরি হতে এত সময় লাগে জানতাম না তো। ছেলে কিনা সেটা অন্য সময় বুঝিয়ে দিব, আপাতত চলো, পরে বেশি রাত হয়ে গেলে সমস্যা। নীলা কিছুটা লজ্জা পেলেও মুখ গম্ভীর করে রাখে। কিয়ান মাকে বিদায় জানালে মা কিয়ারের ডাকে রুমে চলে যান। স্বামীর ইতিমধ্যে নিজের কাছে বেরিয়ে গেছে। কিয়ান নীলার ব্যাগ হাতে তুলে নিয়েছে। সে আগাতেই যাবে, তখনই নীলা মিমুকে জ্বালাতে কিয়ানের এক বাহু জড়িয়ে ধরে। কিয়ান থমকে দাঁড়িয়ে পড়ে। নীলা বিস্মিত মিমুকে চোখ মেরে কিয়ানকে বলে, চলুন না, সামান্য হাত ধরে ফ্রিজ হওয়ার কি আছে? আমরা তো এরও বেশি কিছু করে ফেলেছি। কিয়ান অবাক হয়ে তাকায়। এসব কি বলছে এই মেয়ে? নীলার চোখ অনুসরণ করে মিমুকে দেখে মুখে হাসি ফুটে। মেয়েটা মিমুকে জ্বালাতে এসব করছে। সে মুখ নামিয়ে নীলার কপালে ঠোঁট ছোঁয়ায়। নীলাও এতে মিষ্টি করে হাসে। তারপর দুজনে একত্রে বেরিয়ে আসে। মিমু এসব দেখে হিংসায় ফ্লোরে পা ঠুকতে থাকে। দ্রুত ফোন বের করে মাকে ফোন লাগায়। সে একা নীলার কিছুই করতে পারছে না। এখন তার মা এসে যা করার করবে। অপরদিকে নীলা বাড়ির বাহিরে বেরিয়েই কিয়ানের বাহু ছেড়ে দিয়ে জোরে চিমটি কাটে। অসভ্য ধান্দাবাজ বলে বিড়বিড়িয়ে গাড়িতে উঠে বসে। কিয়ান গিয়ে গাড়ি স্টার্ট করে। নীলা আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। মনটা কেন যেন খারাপ লাগছে। কিয়ান বিষয়টা খেয়াল করে বলে, মন খারাপ কেন? গান চালাবো? নীলা উত্তর করে, না। কিয়ানও ওকে আর ঘাটায় না। কিছুক্ষণের মাঝে নীলা গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তাদের পৌঁছতে 4-5 ঘন্টা লাগবে। কিয়ান আপন মনে গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে নীলার দিকে খেয়াল করছে। হঠাৎ তার চোখ পড়ে গাড়ির রিয়ার ভিউ মিররে। অনেকক্ষণ যাবৎ একটা গাড়ি তাদের গাড়িকে ফলো করছে। এতক্ষণ সে বিষয়টাই পাত্তা দেয়। তবে গাড়ির বাঁক নিতেই পেছনের গাড়িরও বাঁক নেওয়া দেখে তার সন্দেহ হয়। ফোন বের করে শামিনকে কল করে, ভাইয়া কোথায় তুমি? ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সেখানেই যাচ্ছি। তুমি বাসায় যাও এখনই, কোনো মিটিং করতে হবে না। কিছু হয়েছে? এটা রকিদের ফাঁদ হতে পারে, আমাদের গাড়িও ফলো করছে। শামিন ঘাবড়ায়। চিন্তিত সরবরে, ঠিক আছিস তোরা? নীলা, ও কিছুই টের পায়নি, ঘুমোচ্ছে। আমাদের নিয়ে ভেবো না, আমি ভালোভাবেই পৌঁছে যাবো। সাবধানে যাস, পৌঁছে ফোন করবি। কথা শেষ করে ফোন রাখতেই দেখে নীলা ভ্রু কুচকে তাকিয়ে আছে। কিয়ান স্বাভাবিক স্বরে বলে, ঘুম ভেঙে গেল তো তাড়াতাড়ি? খিদে পেয়েছে? বক্স থেকে একটা কেকের প্যাকেট আর সফট ড্রিঙ্কস বের করে নীলার দিকে ঠেলে দেয়। নীলা না খেয়ে সেগুলো হাতে নিয়ে বসে থাকে। তার ঘুম ভাঙলেও ঘুমটা পুরোপুরি কাটেনি। হামি তুলে থ মেরে বসে থাকে। কিয়ান হঠাৎ করে বলে ওঠে, নীলা, তোমার স্কুটির স্পিড লেভেল কত থাকে? নর্মাল স্পিড? কেন কখনো হাই স্পিডে স্কুটি চালিয়েছো? দরকার পড়লে। একবার স্কুটির পেছনে কুকুর তাড়া করেছিল, তখন হাই স্পিডে চালিয়েছিলাম। কিয়ান মুচকি হাসে। সিট বেল্ট ধরে বসো, আজ কারের হাই স্পিড অনুভব করো। তার বলতে দেরি, গাড়ির স্পিড বাড়াতে দেরি নেই। আচমকা ধাক্কায় নীলা ঘাবড়ে গিয়ে সিট বেল্ট ধরে শক্ত করে বসে থাকে। রেগে চেঁচিয়ে বলে, কি শুরু করলেন? এখানে কি কার রেস চলছে? এত তাড়াহুড়োর কি আছে? আমি এত জলদি মরতে চাই না। স্পিড কমলেই বিপদ আছে। আমি থামতে ভয় পাওয়ার কিছু নেই। আমি থাকতে ভয় পাওয়ার কিছু নেই। চোখ বন্ধ করে অনুভব করো শুধু। নীলা ভয়ে চেঁচাতে থাকে। কিয়ান তাকে পাত্তা না দিয়ে কিছুক্ষণ পর পর রিয়ার ভিউ মিরর চেক করতে করতে কার চালাতে থাকে। মেইন রাস্তা খালি থাকায় তার সুবিধাই হয়েছে তার। এদিকে নীলার অবস্থা খারাপ। সিট বেল্ট শক্ত করে চেপে ধরে দোয়াদৌড় পড়তে থাকে। কিয়ান রাস্তার একটা বাঁক নিলে পরে আর পেছনের গাড়িটাকে দেখতে পায় না। তাই স্বস্তি পেয়ে সে গাড়ির স্পিড স্বাভাবিক করে নেয়। নীলার অবস্থা দেখে এবার সে হেসে ওঠে। নীলা রেগে এলোমেলো হাত চালাতে থাকে। খারাপ লোক, মেরে ফেলতে চান নাকি? মানছি এখনো ভালোবাসার কথা বলিনি, তাই বলে না বলার আগে উপরে উঠিয়ে দেবেন? কোনো কাজ অসম্পূর্ণ রেখে আমি যেতে রাজি না। কিয়ান জোরে ব্রেক কষে। মাঝ রাস্তায় গাড়ি থামাতে নীলা আবারও চেঁচাতে থাকে। কিয়ান অবাক কণ্ঠে বলে, কি বললে মাত্র? ভালোবাসো আমায়? নীলা থতমত খেয়ে যায়। এদিকে ওদিকে তাকিয়ে আমতামতা করতে থাকে। কিয়ান সিট বেল্ট খুলে নীলার দিকে এগিয়ে আসে। আরেকবার বলো প্লিজ। এতদিন ভাবতাম আমিই জোর করে বিয়ে করলাম, এখন তো দেখছি আড়ালে তোমারও সাই ছিল। কি বলছেন? কি মাথা খারাপ হয়ে গেছে না? গাড়ির স্পিডে মাথার ব্রেইন নড়ে গেছে মনে হয়। নয়তো এই 5 রাস্তায় কেন তোমার মুখে ভালোবাসার কথা শুনে আমার সিডিউসড হয়ে যাব? নীলা হকচকিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, দূরে দূরে যান
পারভার্ট মাঝ রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে শয়তানি বুদ্ধি কিলবিল করতে শুরু করেছে নাকি? মেয়েটা যদি নিজের বউ হয় তবে তাতে কোনো পাপ নেই পাখি। বাবা আমাকে বাঁচাও, এই লোকটার মতো নষ্ট হয়ে গেছে। কিয়ান হো হো করে হেসে ওঠে। নীলার কপালে টোকা দিতেই নীলা গাল ফুলিয়ে তাকায়। ওফ, টমেটো একটা খেয়ে ফেলি এখন। এত মিষ্টি কেন তুমি? আমার ভাবতেই অবাক লাগে তুমি আমার বউ। নীলা হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। লোকটার মাথা নিশ্চয়ই গেছে। হঠাৎ তাদের গাড়িটা সজোরে কেঁপে ওঠে। সিট বেল্ট বাঁধা থাকায় নীলা বেঁচে যায়, তবে কিয়ানের সিট বেল্ট খোলা থাকায় সে গিয়ে স্টিয়ারিংয়ে ধাক্কা খায়। পেছনে তাকিয়ে দেখে একটা কালো গাড়ি তাদের গাড়িতে আঘাত করেছে। সে দেখেই চিনে ফেলে এই গাড়িটাই একটু আগে তাদের ফলো করছিল। কিয়ান ফোঁস করে দম ফেলে। নীলার উদ্দেশ্যে বলে, তোমার জন্যই এমন হলো। এতক্ষণে তোমার বাবার কাছে পৌঁছে যেতাম। কে বলেছিল মাঝ রাস্তায় আমার মাথায় পোকা নাড়িয়ে দিতে? নীলা কিছুটা ভয় পেয়ে বলে, এই গাড়িটা আমাদের ফলো করছিল, আমি তখনও দেখেছি আমাদের পিছু পিছু আসতে। তাই তো দ্রুত আসছিলাম, এখন থেমে গিয়ে ফাঁদে পড়ে গেছে। আপনি এত স্বাভাবিক আছেন কিভাবে? গাড়ি স্টার্ট দেন তাড়াতাড়ি, আগে ওদের সাথে একটু গল্প করে আসি। তুমি বসো, একদম নামবে না। নীলা দ্রুত কিয়ানের শার্ট চেপে ধরে। কিয়ান তার গালে হাত রেখে তাকে ইশারায় আশ্বস্ত করে। তারপর শার্টের হাতা গোটাতে গোটাতে গাড়ি থেকে নেমে আসে। পেছনের গাড়ি থেকে কয়েকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। তার মধ্যে একজন কিয়ানের দিকে এগিয়ে এসে বলে, অনেক তো দৌড়ালি, লাভ তো হলো না, এখন ভালোই ভালোই পেন ড্রাইভটা দিয়ে দে। কিয়ান মাথা ঝুঁকিয়ে বলে, তা দিতে পারি যদি এর আগে এতক্ষণ অশান্তিতে রাখার জন্য একটু আপ্যায়ন করার সুযোগ দিস। দেখ, তোর কথা বলার সময় নেই, দ্রুত পেন ড্রাইভটা দে, নয়তো গাড়িতে একটা মেয়ে আছে না, ওকে আমরা সবাই মিলে। আচমকা এক ঘুষিতে লোকটা মাটিতে আছড়ে পড়ে। কিয়ান লোকটার কলার চেপে ধরে রক্ত চক্ষু নিয়ে বলে, কথা বলেছিলি আমার সাথে? ভালো কথা। আমার ওয়াইফকে মাঝে টানলি কেন? বাহ, তোর ওয়াইফ হলে তো আরও মজা হবে। কিয়ান একের পর এক ঘুষি লোকটার মুখের উপর নিক্ষেপ করতে থাকে। এতে লোকটা একসময় নেতিয়ে পড়তেই বাকিরা গর্জে ওঠে। সবাই মিলে কিয়ানের উপর চড়াও হতেই কিয়ান একে একে সবই ধরাশায়ী করতে থাকে। অপরদিকে গাড়িতে বসে নীলা এসব দিকে ভয় কুঁকড়ে যায়। সে আন্দাজও করতে পারেনি এমন ঘটনার সম্মুখীন হতে হবে তাকে। সে খেয়াল করে তাদের একজন লোক কিয়ানের অসাবধানতার সুযোগ নিয়ে আঘাত করতে যাচ্ছে। নীলা আর বসে থাকতে পারে না। ব্যাক সিটে থাকা ব্যাগে হাত রাখতেই চিকন লাঠি জাতীয় কিছু একটা অনুভব করে। দ্রুত তা টেনে বের করে গাড়ি থেকে নেমে আসে আর পেছন থেকে সেই লোকটার মাথায় আঘাত করে। লোকটা চিৎকার করে মাটিতে পড়তেই নীলা হাতের বস্তুটা দিয়েই এলোপাথিরি আঘাত করতে থাকে। শালা বদমাস, আমার জামাইরে মারতে আসিস, তোর মাথা ফাটাবো আমি এখন। লোকটার চিৎকারে কিয়ান পেছনে তাকিয়ে নীলাকে দেখে অবাক হয়। তার উপর নীলার এমন রূপ দেখে তো আরও অবাক। নীলা, তোমাকে গাড়ি থেকে নামতে নিষেধ করিনি? হ্যাঁ, আমি বসে বসে দেখি আর আপনি মার্কে চিৎপটাং হয়ে পড়ে থাকুন। তোমার স্বামী কোনো দুর্বল পুরুষ নয়, তারা দুজনেই প্রতিপক্ষকে সামলাচ্ছে আর সাথে নিজেদের ঝগড়াও চালিয়ে যাচ্ছে। এর মাঝে একজন নীলার উপর চড়াও হলে নীলা তার হাত ধরে ঘুরিয়ে মাটিতে আছড়ে ফেলে। তারপর নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। মুহূর্তেই খুশিতে লাফিয়ে বলে, ইয়ে, আমি পেরেছি। ভাবতাম এসব সেলফ ডিফেন্স টেকনিক বাস্তবে কাজে লাগে না, এ তো সত্যিই কার্যকর। রে, আজই বাবাকে বলতে হবে। নীলা সামলে পাশ থেকে আরেকজন আঘাত করতে আসলে নীলা পিছু পড়তে গিয়ে ভুলবশত মাথা দিয়ে লোকটার নাকে আঘাত করে বসে। সরি, দেখিনি আমি। এই তুই মোটেও সরি না, নে আরও মার খা। নীলা জুতো খুলে লোকটাকে এলোপাথারি আঘাত করতে থাকে। ক্রমাগত হামলা সহ্য করতে না পেরে লোকটা সেখান থেকে উঠে দৌড়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করতেই গাড়ির শব্দ পেয়ে বাকিরাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে আর মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায়। তারা পালাতেই কিয়ান ক্লান্ত হয়ে রাস্তাতেই বসে পড়ে। নীলা দৌড়ে গিয়ে তার মুখে হাত বুলিয়ে বলে, ব্যথা পাননি তো কোথাও? মা, ঠোঁট কেটে গেছে তো? ঘুষি খেয়েছেন নাকি? সামলে মারামারি করতে পারেন না? কিয়ান নীলাকে টেনে কোলে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘন ঘন নিঃশ্বাসের তালে তার সারা শরীর কাঁপছে। কিয়ানের কাঁপুনি অনুভব করে নীলা আর বাধা দেয় না, নিজেও স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেকটা সময় পর কিয়ান একটু রিল্যাক্স হয়। ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি সাথে না থাকলে এতটা টেনশন হতো না। বলেছিলাম তো গাড়ি চালিয়ে যেতে। কে বলেছিল থামিয়ে হিরোগুড়ি দেখাতে আসতে? নীলা নিজের ওড়না দিয়ে কিয়ানের ঠোঁট মুছিয়ে দিতে থাকে। এই সময় তার চোখ মুখ দেখলে মনে হবে ব্যথা কিয়ান নয়, সে নিজেই পেয়েছে। আর একটু সামনেই একটা কাঠের ব্রিজ পড়বে, একটা শর্টকাট রাস্তা। গাড়ি স্টার্ট দিলে ওরা আমাদের ফলো করতো আর সেই পর্যন্ত গিয়ে আটকে পড়লে ব্যাপারটা আরো মুশকিল হয়ে পড়তো। ওরা কারা ছিল? লোকটা লোকাল গুন্ডা নাকি ডাকাত ছিনতাইকারী? কিয়ান একটা বড় শ্বাস ফেলে। ভাইয়ার বিজনেস রাইভাল। কি, তারা আমাদের পেছনে পড়বে কেন? শামিন ভাইয়ার কিসের বিজনেস? শত্রু আসলো কোথা থেকে? কিয়ান নীলার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়। তারপর নীলাকে কোলে নিয়ে গাড়ির দিকে আগাতে বলে, যেতে বলছি। আর মাত্র ঘটা কাহিনীতে নীলা কিঞ্চিত লজ্জা পেয়ে কিয়ানের বুকে মুখ লুকায়। অনেকক্ষণ যাবৎ কিয়ানকে ফোনে না পেয়ে শামিন টেনশনে ঘরময় পায়চারি করছে। তখন কিয়ান বলার সাথে সাথেই সে বাড়ি চলে এসেছিল। তবে অবাক করা বিষয় হচ্ছে, মিটিং টাইম পেরিয়ে গেলেও তার ক্লায়েন্ট থেকে কোনো ফোন কল আসেনি। সত্যি বলতে রাতে মিটিং রাখায় সে নিজেও একটু দোনোমনো করছিল। তবে বিজনেসের ব্যাপার বলে তেমন মাথা ঘামায়নি। কথা ছিল আজ তার সাথে কিয়ানও যাবে, তবে নীলাকে নিয়ে যাওয়ার জন্য কিয়ান যেতে পারেনি। শামিনের ফুড সংক্রান্ত বিজনেস আছে। তার কোম্পানি মূলত প্যাকেটজাত বিভিন্ন খাবার উৎপাদন ও বাজারজাত করে। একই ধরনের পণ্য বাজারজাত করায় তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অন্য একটি প্রতিষ্ঠিত কোম্পানি। কিছুদিন আগে শামিনের হাতে সেই কোম্পানির কারখানায়
খাদ্য উৎপাদনে ভেজাল নিয়ে কিছু তথ্য আসে। তথ্যটি পাওয়া মাত্র শামিন কিয়ানের সাথে কথা বলে। কিয়ান প্রায়শই তার বিজনেস সংক্রান্ত বিষয়ে তাকে সাহায্য করে। কিয়ান কিছু প্রমাণ সংগ্রহের কথা বলে। শামিনের কাছে সেই কোম্পানির বিরুদ্ধে কয়েকটি ভিডিও ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে। প্রমাণ পেয়ে শামিন খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করে। তারা বিষয়টি জানতে পেরে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এসব কোনোভাবে সেই রাইভাল কোম্পানি জানতে পারে। তারা বুঝতে পারে শামিনের কাছে থাকা প্রমাণগুলো প্রকাশ পেলে তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তাই প্রমাণগুলো নষ্ট করা এবং শামিনের কাছ থেকে পেনড্রাইভ ছিনিয়ে নেওয়ার জন্য তারা লোক লাগায়। তারা যেহেতু জানে না পেনড্রাইভটা কার কাছে আছে, তাই দুই ভাইয়ের পেছনেই লোক লাগায়। শামিনকে ক্লায়েন্ট মিটিংয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করে, তবে তাদের ব্যর্থ হওয়ায় কিয়ানের পেছনে পড়ে। শামিনের বিভিন্ন কাজে কিয়ানকে সম্পৃক্ত থাকতে দেখে কিয়ানের পেছনেই লোক লাগিয়েছে। এসব ভেবেই শামিন বেশি চিন্তিত হয়ে পড়ে। তার উপর কিয়ানের ফোন এখন লাগছে না, এমনকি নীলার ফোনটাও বন্ধ। তাকে চিন্তিত দেখে তানহা বলে, কিছু হয়েছে? এত টেনশন করছেন কেন? কিয়ান, নীলা কারো ফোন লাগছে না, আমার খুব টেনশন হচ্ছে। কিয়ান বলছিল তাদের গাড়ির পেছনে কোনো গাড়ি ফলো করছে। কি করব এখন? আমিও বেরিয়ে পড়বো নাকি পুলিশে কল করব? আগেই বলেছিলাম যার যার কর্মফল তাকে ভোগ করতে দেন, নিজে থেকে ঝামেলা ঘাড়ে নেওয়ার প্রয়োজন ছিল না। আরেকটু অপেক্ষা করেন। কিয়ান নিশ্চয়ই কল খেয়াল করেনি। শামিন নিশ্চিন্ত হতে পারছে না। কত উল্টোপাল্টা ভাবনা মাথায় আসছে। কিয়ানের এই রাতে বের হওয়া উচিত হয়নি। দিনের বেলা জ্যাম গরমের চিন্তা করে রাতের শান্ত পরিবেশে বেরিয়ে এখন টেনশনে ফেলে দিল। এমন সময় কিয়ান ফোন করে। রিসিভ করেই শামিন চেঁচিয়ে ওঠে, কিয়ান কোথায় তোরা? পৌঁছে গেছিস? ঠিক আছিস তো? আরে আসতে চিল্লাও, এখনই পৌঁছায়নি, তবে ঘন্টাখানিকের মাঝে পৌঁছে যাব। ঠিক আছিস তো তোরা? একদম ফিটফাট, টেনশন করো না, ওদের ফাঁকি দিয়ে চলে এসেছি, তাই আর ভয় নেই। ফোন রিসিভ না করে ভয় পাচ্ছিলাম, সাইলেন্ট ছিল, আর নীলার ফোনের ব্যাটারি ডেথ, তাই আর কি। আচ্ছা পৌঁছে জানাস, সোজা কি বাবার ওখানে যাবি নাকি অন্য কোথাও? জানোই তো সম্ভব না, সব পুরুষরা একসাথে থাকে। বাবার আঙ্কেলও একটা রুমে থাকে, আমাদের থাকার জায়গা আছে নাকি? সেখানে গিয়ে হোটেলে উঠবো, রুম বুক করা আছে। বাহ, আগে থেকে প্রিপেয়ার ছিলিস, সাবধানে থাকিস, উল্টোপাল্টা কিছু করিস না। এখনো বাসায় কিছু প্রকাশ হয়নি। দেখ ভাইয়া চুপ করো তো, তুমি দিন দিন বড্ড খারাপ হচ্ছে, রাখলাম আমি। শামিন হো হো করে হেসে ওঠে। এদিকে সোহান ঘুম থেকে উঠে পড়ে। ঘুমানোর আগে নীলাকে না পেয়ে কান্না জুড়ে দিল। এখন বাবার বুকে নীলাকে কিয়ানের সাথে শুনে আবারও কান্না শুরু করে। তারপরেই কেন তাকে রেখে চলে গেল? এদিকে ছেলেকে ঘুম পাড়াতে না পেরে তানহা রেগে যায়। কান্নারত ছেলেকে শামিনের কাছে দিয়ে সে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। ছেলে ঘুমালে লোকটাকে যত চুপ করে থাকতে বলা হয় তিনি ততই শব্দ করেন, তাই এখন কান্নারত ছেলেকে সামলাক। তবে শামিন তো সর্বদাই ছেলের কাছে নাস্তানাবুদ। ছেলের উল্টোপাল্টা হাত পা ছোড়াছুড়িতে শামিন নিজেই কান্না করার জোগাড়। কিয়ারা সোহানের কান্না শুনে এসে বড় ভাইকে নাস্তানাবুদ হতে দেখে হাসিতে ফেটে পড়ে। ভাইয়ার কিসের বিজনেস আছে তা তুমি এতদিনেও জানতে পারোনি? আমার জেনে লাভ কি? এসব বিষয়ে আমি মাথা ঘামাই না, এমনিই নিজের জীবনে শান্তি নেই। এত কিসের অশান্তি তোমার? একটা আস্ত বড় অশান্তি এসে আমার অশান্তির কথা জিজ্ঞাসা করছে? আপনি থাকতে আর কিছু দরকার আছে নাকি? কিয়ান হেসে ফেলে। নীলার সাহসের তারিফ করে বলে, ভাগ্যিস তুমি ছিলে, নয়তো আজ সত্যিই বড় আঘাত পেয়ে বসতাম। প্রেইজ মি মোর। আমি বলেই আপনি এখনো আস্ত আছেন, আমি বলেই সুখটা এখনো বজায় আছে, নয়তো এতদিনে আপনি থাকতেন না। থ্যাংক ইউ বউ, অনেক অনেক থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। নিজে আসিনি, জোর করে ধরে এনেছেন, দেন থ্যাঙ্কস টু মি। নীলা মুখ ফুলিয়ে নেয়, ভাবতে থাকে একটু আগে কি কাহিনীটাই না ঘটলো। ভাবলেই তো গা শিউরে উঠছে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই পায়ের কাছে হাত নামিয়ে তখনকার সেই চিকন বস্তুটি তুলে নিতেই অবাক হয়। কিয়ান পাশে তাকিয়ে বলে, কি এটা? এখানে কোথায় থেকে আসলো? আরে এটা তো বাবার চুলকানির কাঠি, এটা দিয়ে বাবা পিঠ চুলকাতো। এটা আমার ব্যাগে কি করছিল? কি এটা নিয়ে তখন তুমি যুদ্ধে নেমে পড়েছিলে? নীলা নিজেও অবাক হয়ে কিয়ানের দিকে তাকায়। পরক্ষণে দুজনেই হেসে ওঠে। কিয়ান হাসতে হাসতে বলে, শেষ বেচারা, যেই জায়গায় তোমার এই স্পেশাল বস্তুর আঘাত পড়েছে সেখানটা নিশ্চয়ই ফুলে আলু হয়ে গেছে। নীলা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। ভাবতেই পারছে না সে এমন বস্তু দিয়ে যুদ্ধ জয় করে এসেছে। মুহূর্তেই একটা শয়তানি বুদ্ধি মাথায় আসতে নীলা সেই লাঠি নিয়ে কিয়ানের গায়ে সুরসুরি দিতে থাকে। এতে কিয়ানের কোনো প্রভাব না পড়লেও সে বলে, তোমার সুন্দর হাত থাকতে কৃত্রিম বস্তুর কি দরকার? নিজের হাতের ব্যবহার করো, আমি বরং খুশিই হব। নীলা টুপ করে কিয়ানের গায়ে চিমটি কেটে বলে, নিন, করলাম আমার এই সুন্দর হাতের ব্যবহার। উফ, বইয়ের হাতের অত্যাচার, মধুর চাইতেও মিষ্টি, অসভ্য লোক। শহরে পৌঁছে কিয়ান স্থানীয় এক হোটেলে ওঠে। আগে থেকে অনলাইনে রুম বুক করে রেখেছিল। বাবার কাছে না গিয়ে হোটেলে ওঠায় নীলা রাগ দেখাচ্ছিল। কিয়ান তাকে বুঝিয়ে বলে, এটা মাঝরাত বউ, তাছাড়া বাবা আর আঙ্কেল এক রুমে থাকেন, আমাদের জায়গা হবে না সেখানে। আমি বাবার কাছে থাকবো না? আমি যে এই ব্যাগপত্র আনলাম থাকবো বলে, তার কি হবে? এত কিছু দরকার ছিল না। দুদিনের বেশি থাকতে দিব না তোমায়, আর এই দুদিনও তুমি আমার সাথে এই হোটেলেই থাকবে। আপনার কথাই নাকি? এখনই বাবাকে কল দিব, এসে আমায় নিয়ে
যাবে। আমার ফোন কোথায়? কিয়ান মুচকি হেসে বারান্দায় চলে যায়। তার সিগারেটের তেমন নেশা না থাকলেও এখন একটা ধরাতে ইচ্ছে হচ্ছে, তাই সে বারান্দায় চলে আসে। নীলা ব্যাগ হাতিয়ে ফোন বের করে দেখে ফোন বন্ধ পড়ে আছে। ধপ ধপ পায়ে কিয়ানের কাছে গিয়ে বলে, আপনার ফোন দিন। কিয়ান বিনা বাক্যে ফোন বের করে দেয়। নীলা রুমে গিয়ে বাবাকে কল করতে গিয়ে দেখে এখনও বেশ রাত হয়েছে, বাবা নিশ্চয়ই ঘুমাচ্ছে, তাই কল না করে বসে থাকে। বাবাকে জানানো হয়নি সে আজই আসছে, সারপ্রাইজ দিবে বলে কিছুই জানায়নি। কিছুক্ষণ পর কিয়ান আসতেই নীলা তার দিকে নাক মুখ কুচকে তাকায়। কিয়ান ভ্রু উঁচিয়ে কারণ জিজ্ঞেস করে নীলা বিরক্তির ভঙ্গিতে তাকে সরতে বলে, কারণ সিগারেটের গন্ধ তার সহ্য হচ্ছে না। কিয়ান বিনা বাক্যে ওয়াশরুমে চলে যায়। এর মাঝে রুমের দরজায় নক পড়তেই নীলা ঘাবড়ে যায়। কিয়ান এসে দরজা খুলে খাবার নিয়ে নেয়। আগে থেকেই যোগাযোগ করে রাখায় খাবার পেতে সমস্যা হয়নি। নীলা ততক্ষণে শুয়ে পড়ছে। কিয়ান এসে তাকে টেনে তুলে ফ্রেশ হতে পাঠায়, তারপর খেতে বলে নীলা ক্লান্তির অজুহাত দেখায়। ফলস্বরূপ কিয়ানকেই সেই দায়িত্ব নিতে হয়। খাবারের সময়ও নীলা ঘুমে ঢলছিল। খাওয়া শেষ হতেই সে শুয়ে পড়ে। কিয়ান ফোঁস করে শ্বাস ফেলে। কিয়ান টুকটাক গুছিয়ে নিজেও নীলার পাশে শুয়ে পড়ে। নীলাকে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। সেদিন নীলাদের বাড়িতে থাকার পর আজ দ্বিতীয়বারের মতো তারা একসাথে আছে। প্রথম দিন হোটেল রুমে তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল আজ তার ছিটেফোঁটাও অবশিষ্ট নেই, বরং নীলাকে বুকে জড়িয়ে এক পরম শান্তি অনুভূত হয় তার। মনে পড়ে প্রথম দিন নীলার সাথে ভার্সিটিতে সাক্ষাৎ হওয়ার কথা। সে প্রথম দিন থেকে নীলাকে চিনত, তবে নীলার বেয়াদবির জন্য নীলাকে তার পছন্দ হয়নি। আর আজ সেই বেয়াদব নীলা তার বুকে পরম শান্তির ঘুম দিয়েছে। মেয়েটার বেয়াদবি সবার সামনে কমলেও তার সামনে আজও কমেনি, তবে তার সেই প্রতিটি মুহূর্তই কিয়ান এখন উপভোগ করে। এই জন্যই হয়তো বলে ভালোবাসার মানুষ ভুল করলেও সেই ভুলকে ফুল মনে হয়।